এই সম্মেলনের সভাপতি, রাজ্য সহ সম্পাদক, গভর্নিং বডির সদস্য, জেলা সভাপতি, সহসভাপতি সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, নতুন কমিটি এবং বারাবণী চক্রের আপামর সংগ্রামী সাথীরা, আপনাদের সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি। আমি কোনো কিছু বলার আগে কৌশিকদার একটা কবিতা আমি একটু পাঠ করে শোনাই। খুব অনুকবিতাই আর কি, কিন্তু অর্থের দিক থেকে অত্যন্ত গভীর বলে আমার মনে হলো। যেদিকে পাল্লা ভারী আমি বরাবরই তার বিপরীতে তারি, এও এক অসুখ ভেবে নিতে পারো। জয় মাল্যে ভাগ থাকে, যে হেরে যায় তারও। হয়তোবা আমার কথাগুলোই কৌশিকটা লিখেছেন, তবে একটা জায়গাতে একটু জয়মাল্যের ভাগের ইচ্ছা ব্যক্তিগতভাবে আমার কোনোদিনই থাকে না। তাতে আমি হারি বা জিতি, জয়মাল্য করার আকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্ম করি না কোনোদিনই। এই চক্রে আসতে পারাটা সংগঠনের রাজ্য সম্পাদক হিসেবে হয়তো বা আমার কাছে একটা সময়ের মানে চক্র, সেই চক্রের একটা পূর্ণ ঘূর্ণনের একটা সমাপ্তি বলতে পারেন। পশ্চিম বর্ধমান জেলার একদম আন্দোলনের প্রথম দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার যে চক্রগুলো তার নিজের উপস্থিতি দিয়ে, তার নিজের সক্রিয়তা দিয়ে গোটা রাজ্যের আন্দোলনকে শক্তিশালী করেছিলেন, তার মধ্যে বারাবণী অন্যতম। বাস নিয়ে যাওয়া, দলে দলে লোক নিয়ে যাওয়া, পশ্চিম বর্ধমান থেকে মানে আন্দোলনকারীদের যোগান দেওয়ার ক্ষেত্রে বারাবণী চক্র সবসময় তার উল্লেখযোগ্য অবদান দিয়ে অনন্য থেকেছে। আজকে পালাবদলের পরে আপনাদের সকলকে দেখে আমার অতীতের বহু স্মৃতি মনে পড়ছিল। সেই একসাথে পথ হাঁটা, ধুলো মেখে নিজেদের অধিকার অর্জন এবং অর্জিত অধিকারগুলোকে রক্ষিত করার মরণপণ লড়াই মনে পড়ছিল সবই। আর চোখের সামনে যেন ভাসছে আগামী বাংলা গড়ার এবং এই বাংলাকে ভারত মায়ের এক শক্তিশালী সন্তান রূপে প্রতিস্থাপিত করার এক সুন্দর স্বপ্ন। আমরা অতীতকেও যেমন জয় করতে পেরেছি, বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎকেও সেইভাবেই হেলাই জয় করব। আমরা জানি আপনাদের মতো সংগ্রামী সাথীরা যখন সাথে থাকেন, আমরা যখন ঐক্যবদ্ধ হই, তখন বাধার পাহাড় যতই উঁচু হোক না কেন তাকে ডিঙিয়ে যেতে খুব একটা কষ্ট করতে পারি না। অনেক লড়াই আমরা দেখেছি, অনেক প্রতিবন্ধকতা আমাদের সামনে এসেছে। কোনো সময় আমাদের চলার পথ কণ্টকাকীর্ণ হয়েছে, হয়তোবা বুকে হেঁটে যাওয়াও যেখানে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তথাপি আমরা হামাগুড়ি দিয়ে হলেও আমাদের নিজেদের চলন থামাইনি। মানা ছিল যে এখানে বুকে হেঁটে যাওয়াটাও নিষেধ, এখানে বিরুদ্ধ স্বর তোলা যাবে না, কিন্তু তারপরেও আমাদের মেরুদণ্ডী সাথীদের মেরুদণ্ডকে মাটিতে মিশিয়ে দেওয়া যায়। আপনাদের চক্রে মণিদীপা এসেছে। মণিদীপারাই বলতে গেলে উস্তির প্রথম শহীদ বলতে পারেন, যাদের বুকে গুলি করে প্রাথমিক শিক্ষকদের সমস্ত দাবি দাওয়াকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। মণিদীপারা জিতেছে, মণিদীপাদেরকে জিতিয়েছে আর এক দল শহীদ মানুষ। তাদেরকে শহীদ বলছি না, আর এক দল বীর। এটা এই সংগঠনের পক্ষেই সম্ভব। এতদিন ধরে পশ্চিমবঙ্গ দেখে এসেছে যে আন্দোলন করতে গিয়ে বদলি হলে,
আন্দোলন করতে গিয়ে সরকারি প্রতিহিংসার মুখে পড়লে কোনো সংগঠন সেভাবে তার পাশে দাঁড়ায়নি। প্রথম উস্থি সেই যে চলমান পথকে ভেঙে প্রথম দেখিয়েছিল যে হে সাথী, তোমার আঘাত তোমার থেকেও আমাদের কাছে বড়। মণিদীপাদের প্রতিদিনকার কষ্ট আমরা যাপন করেছি। আর তারপরে অনেকে ভাবেন যে 2019 সালের লোকসভা ভোটে যে রেজাল্ট বিজেপির হয়েছিল সেটা বোধহয় এমনি এমনি হয়ে গিয়েছিল। এমনি এমনি কিন্তু হয়নি। তার প্রেক্ষাপটটা এই প্রাথমিক শিক্ষকরাই তৈরি করেছিলেন। গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন দেখেছিল তার আগে পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক করেছিল যে 50% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, বাকি 50% রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে। আমরা বেঁকে বসেছিলাম, কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাব না। গোটা রাজ্য জুড়ে ভোট কর্মীদের এক উত্তাল আন্দোলনের সাক্ষী হয়েছিল। আমাদের একটা দুর্ভাগ্য আছে এবং সিদ্ধান্তহীনতার দুর্বলতাও বলতে পারেন। তখন যদিও আমরা যারা বর্তমানে রাজ্য সম্পাদক বা সহ সম্পাদক আছি তখন আমরা নির্ণায়ক জায়গাতে ছিলাম না। তৎকালীন গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছিল না, সেই আন্দোলন আমরা করতে পারি কিন্তু আমরা নিজেদের ব্যানারে করব না। আর তার উল্টো পথে দাঁড়িয়ে আমাদের মত ছিল আন্দোলনটাকে আমাদের নিজেদের ব্যানারেই সংগঠিত করা হোক। আলটিমেটলি সেটা হয়নি। অন্য সংগঠনের ব্যানারে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলনটা করেছিলেন উস্তিয়ান্ডাই। প্রথম কোচবিহার দিয়ে শুরু হয়েছিল, মেদিনীপুরে গিয়ে সে আন্দোলন থেমেছিল। 1 লক্ষ মেল গিয়েছিল নির্বাচন কমিশনের অফিসে। তখন নির্বাচন কমিশনার দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যে রাজ্যের ভোট কর্মীরা সুরক্ষিত নয় সেখানে একটা বুথও অসুরক্ষিত রাখা যাবে না, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। তারপরে রেজাল্ট আমরা জানি, বিজেপি তখন প্রধান বিরোধী দল, তাদের 19টা আসন জয়, এবং তারপরেই আমাদের আন্দোলনের ঝাঁচ বাড়ানো, এবং তারপরে জলকামান এবং জলকামানের হাত ধরে আমাদের ঐতিহাসিক অনশন। তার আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষকরা ওই তীব্র মাত্রার আন্দোলন তার আগে কোনোদিন দেখেনি। অনশনে বসছেন কারা? তাদের মধ্যে বদলি হওয়া লোকজন একজন বাদ দিয়ে কেউ নেই, অন্য সাথীরা। ভাবুন একবার, আমরণ অনশনে বসছে বদলিপ্রাপ্ত আন্দোলনের ময়দানের সাথী, অন্য সাথীদেরকে নিজেদের জায়গায় ফেরত নিয়ে আসতে হবে তার জন্য প্রথম দাবি। দ্বিতীয় দাবি, প্রাথমিক শিক্ষকদের জন্য উপযুক্ত বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। আমরা দুটো আন্দোলনেই জয় নিয়ে উঠেছিলাম। প্রাথমিক শিক্ষকরাই প্রথম এই রাজ্যে দেখিয়েছিলেন যে মমতা ব্যানার্জির মতো স্বৈরাচারিণীর বিরুদ্ধেও যদি ঐক্যবদ্ধ থাকো তুমি, এবং যদি তোমার রাস্তাটা যদি সৎ হয় এবং সাহসী হয়, তাহলে তার বিরুদ্ধেও তোমরা জয় পেতে পারো। সেই জয় দিয়ে শুরু হয়েছিল, আর পরম বিজয় আমাদের প্রাপ্তি হলো 4 তারিখের মধ্যে দিয়ে। পৃথক কিছু নয়, উস্তির আন্দোলন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের মধ্যে কোনো পৃথকীকরণ নেই, বরং কন্টিনিউয়েশন আছে। ওই একই ধারার আন্দোলন, ওই একই ধনুক ভাঙাপন, ওই একই সততা, ওই একই ত্যাগ এবং নিষ্ঠা রাজ্যবাসী এখন কুর্নিশ জানাচ্ছে। আমাদের সামনে অনেক প্রতিদিন নতুন করে বাঁচি, নতুন নতুন চ্যালেঞ্জ এসে আমাদের সামনে হাজির হয়। টেট নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না, আমাদের পূর্ববর্তী সাথীরা বলে গেছেন। আমরা আশা করি যে টেটের বাধাও আমরা লঙ্ঘন করতে পারব। এক যখন আছি, জয় তো আমাদের হবেই। এই টেটের যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু একটা শ্রেণীর সরকারি কর্মচারী, যাদের সাথে আপাতভাবে টেটের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু সোমবারের মিছিলে থাকবেন। কারণ তারাও মনে করছেন যে এই টেটটা আসলে স্থায়ী সরকারি চাকরিকে অস্থায়ী বানানোর একটা সুগভীর চক্রান্ত। একে রুখতে হবে সকলে মিলে, আমরা রুখবো। 13 তারিখে দেখা হচ্ছে। বৃষ্টি হোক, বাদল হোক, আমরা মাথা উঁচু করেই লড়াইয়ের ময়দানে থাকি।
শিক্ষক শিক্ষিকাদের বকেয়া দিয়ে গ্রান্টি নেট খাত। নিশ্চিত থাকুন, সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলায় যুক্ত না হলে ডিএ মামলা শুধু গতি পেত না তাই নয়, ওই মামলা আমরা জিততামও না। ওই মামলায় আমাদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম জি না থাকলে ওই মামলা আমরা জিতি না। আর কি, সংগ্রামী যৌথ মঞ্চই এক এবং একমাত্র গ্রান্টিং এড খাতে থাকা কর্মচারীদের দাবি দেওয়া সুপ্রিম কোর্টে পেশ করেছে। আমাদের আন্দোলনের ফলেই কিন্তু এই 15ই মার্চের ঘোষণা এবং 13 তারিখের যে নোটিফিকেশন যে গ্রান্টিং এর দিকেও দেওয়া হবে, সেটা কিন্তু আমাদের আন্দোলনের ফলে। আর তারই স্বীকৃতি স্বরূপ বর্তমান মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে বলছেন আপনাদের আন্দোলনের আমি শরিক ছিলাম। তিনি কিন্তু ভুলে যাননি, যেসব অপপ্রচার চলছে জানবেন তাদের একটা দলীয় রাজনীতির স্বার্থ লুক্কায়িত আছে তার মধ্যে। তার বাইরে কি আছে? গ্রান্টিং এডের যারা কর্মচারী তারা তাদের বকেয়া পাবেন এবং সম্মানজনক ভাবেই পাবেন। অনেকে বলছেন যে ছাগলের তৃতীয় সন্তান, যারা বলছেন তাদের প্রোফাইলগুলো একবার ঘেঁটে দেখুন, রাজনৈতিক দর্শনটা একবার দেখুন। তারা যখন ক্ষমতায় ছিলেন, তাদের অর্থমন্ত্রী যখন ঘোষণা করতেন ডিএ, জানুয়ারি মাসে ঘোষণা হলে এপ্রিল মাস থেকে লাগু হতো, এপ্রিল মাসে গিয়ে সরকারি কর্মচারীরা পেত, আর গ্রান্টিং এডের কর্মচারীরা তারপরে জুন জুলাই মাসে পেত। আমরা এরিয়ার সমেত পেতাম, মনে আছে তো? তখন এআইসিপিআই কথা মনে পড়েনি সাথী? তখন মনে পড়েনি যে শিক্ষক শিক্ষিকারা সম্মানীয় বলছেন অথচ ছাগলের তৃতীয় সন্তান করে রেখে দিচ্ছেন? তখন মনে পড়েনি যে প্রাথমিক শিক্ষক তখনকার দিনে সব থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা শ্রেণী, তাদেরও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন? সরকারি কর্মচারীদেরকে ডেকে ডেকে WBHS ঢুকিয়েছেন কেন? আমাদের কথা ভুলে গেলেন? আমরা না হয় কিছু বলি না, কিন্তু জানবেন যে আমরা রাজনীতি করতে আসি না, কিন্তু রাজনীতির কথা যখন বলি তখন সেই রাজনীতির কথার ধার আপনাদের থেকে অনেক বেশি। বলছেন যে 4 তারিখের পর নাকি আমাদের ভূমিকা পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভূমিকাটা কি ছিল? আমরা কোনো সময় বলিনি যে সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। আমরা কোনো সময় বলিনি যে দিদির দয়া হলে তবে পাবেন, দাদার দয়া হলে আপনি পাবেন। আমরা অধিকার বুঝি, আর অধিকার বোধে জাগ্রত। আমরা প্রতি মুহূর্তে সেটাকে নিয়ে লড়াই করতে জানি, কারণ লড়াইটা আমাদের যাপনের অংশ। আমরা ভোট এলে লড়াই করি কর্মচারীদের দাবি দাওয়া ছেড়ে রাজনৈতিক স্বার্থে, আর বাকি সময়টা এমন ভাবে লড়াইটাকে সংগঠিত করি যাতে করে ইস্যুর সমাধান না হয়। আমরা সেই গোত্রে করি না সাথী। আমাদের লড়াইটা সমস্যার সমাধানের লড়াই। মুখ্যমন্ত্রীর সাথে বিগত 4 দিন আগেও কথা হয়েছে। তিনি মেসেজ করেছিলাম আগে ওই মিটিং এর পরে, 2 তারিখের 2রা জুলাইয়ের যে মিটিং, তারপরে যখন কলকাতা স্থিত কর্মচারী মানে ব্যাংকগুলো থেকে যেসব কর্মচারী সাথীদের পেনশন হয়, যারা এখনো পর্যন্ত পাননি বকেয়া, তাদের অর্ডারটা বেরোলো। এই বৈঠকের পরে জট খুললো। আমি বললাম যে এবার গ্রান্টিং এডের কর্মচারী অর্ডারটা বের করে দিন। বৈঠকেও যারা ছিলেন তারা বলেছেন যে আপনারা নিশ্চিত থাকুন, আমরা কোনো পৃথকীকরণ করব না। গ্রান্টিং এডের বকেয়া আমরা পাই টু পাই মিটিয়ে দেব, একটু সময় দিন আমাদেরকে। মুখ্যমন্ত্রীও বললেন যে টাকা পয়সা জোগাড় করতে আমাদের একটু সময় লাগছে, সময় দিন, আমরা মিটিয়ে দেবো। আমরা বলেছি যে নোটিফিকেশনটা বের করুন। আশা করি নোটিফিকেশন তারা বের করবেন, তাতে 2 মাস দেরি হোক, আমাদের অসুবিধা নেই। 2024 সালে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের পিএফ অ্যাকাউন্ট, সার্ভিস বুক এবং এরিয়ার বিল চালু করা। চক্র কমিটিকে বলবো যে এই বিষয়ে হস্তক্ষেপ করুক। পুরনো টিচারদের এরিয়ার বিল, যেটুকু শিক্ষা দপ্তরের সাথে কথা হয়েছে সমস্ত এরিয়ার বিল তারা কিন্তু এবার মিটিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। লিভ ম্যাটার সম্পর্কে আলোচনা দেখুন, দরকার হলে ছুটি ছাটা কিভাবে পাবেন সেগুলো সম্পর্কে আমরা কোনো কর্মশালা করতে পারি, অসুবিধা নেই। আর পিএফ এবং পে স্লিপ নিয়ে শিক্ষা দপ্তরের সাথে আমাদের কথা হয়েছে, দরকার হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে এটা বলবো। পিএফ সমস্যার সমাধান হবে, আর পে স্লিপ আপনাদের IOSMS পোর্টালের প্রত্যেকের নিজের প্রোফাইল থেকে যেন ডাউনলোড করতে পারেন, তার ব্যবস্থা আমরা করছি।
নিশ্চিত থাকুন আগামী 6 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা নিজেদের পে স্লিপ অনলাইন থেকে নিজেরাই ডাউনলোড করতে পারবেন। এবং সবশেষে নোশনাল এফেক্টের মামলা, সব থেকে বেশি চিন্তিত আমরা। শুধু কপালটা খারাপ বলে এতদিন পর্যন্ত এটার সমাধান হয়নি। কোনো বেঞ্চ প্রাথমিকে স্থির হয় না, স্থির যদি বা হয় সেই বেঞ্চ মামলা শুনতেই চায় না। বর্তমানে সেরকমই পরিস্থিতি হয়ে আছে। একটু পরিস্থিতিটা অনুকূল হতে দিন। নোশনাল মামলাতে সরকার তার বক্তব্য জানিয়েছে, আমাদেরও বক্তব্য জমা পড়েছে লিখিত আকারে, আর কারোর কোনো বক্তব্য বাকি নেই। মামলার যা মেরিট আমরা জিতবো, এবং খুব খারাপ যদি রায় হয় 1/8/2019 অর্থাৎ 1 অগাস্ট 2019 থেকে আপনারা অ্যাকচুয়াল এফেক্ট পাবেন, আর নোশনাল বেনিফিট পাবেন 1/1/2006 থেকে। এবং এক একজন প্রাথমিক শিক্ষক তাদের জয়েনিং ধরুন 2000 সালে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের এরিয়ারের পরিমাণটা অন্ততপক্ষে 6 থেকে 7 লাখ টাকা গিয়ে দাঁড়িয়েছে। সবটাই পাবেন, নিশ্চিত থাকুন। এর মাঝখানে বহু অতৃপ্ত আত্মা যারা সংগঠন থেকে দলীয় রাজনীতির স্বার্থ রক্ষা করার জন্য বেরিয়ে গিয়েছিলেন, তারা বলছেন প্রাথমিক শিক্ষকদের নেতা সংগ্রামী যৌথ মঞ্চের নেতা হয়ে যদি দাবি করেন যে ডিএ মামলাকে তিনি সমাধান করে দিলেন, আমরা কিন্তু কোনো সময় বলিনি। ব্যক্তি আমি বিশ্বাস করি না, তারা করেন। তাহলে নিজেদের নোশনাল মামলা সমাধান করতে পারছেন না কেন? তাদেরকে বলে রাখি যে সবকিছুরই সময়কাল আছে। আপনারা আত্মার অতৃপ্তি নিয়ে থাকুন, নিশ্চিত থাকুন যে আপনার অতৃপ্ত আত্মাকে তৃপ্তিদান করার দায়িত্ব আমরা নিচ্ছি। আপনার হারিয়ে যাওয়া নোশনালের অধিকারটা আমরাই আদায় করে দেব। ততদিন আপনি নিশ্চিত থাকুন। পারলে পরে বিভ্রান্ত করুন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শিক্ষক শিক্ষিকারা আপনাদের স্বরূপগুলোকে চিনেছে। যারা আমাদের সংগঠন থেকে বেরিয়েছে প্রত্যেকেরই একটা অভিপ্রায় ছিল, এই সংগঠনটাকে তুলে দাও, প্রত্যেকে নিজের রাজনীতিতে ফিরে যাক। এখানে বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা আজকের দিনে দাঁড়িয়ে 3টে সরকারকে দেখছেন। আপনার উল্টো দিকে থাকা রাজনৈতিক দলের মানুষজন বদল হয়েছে, আপনার কিন্তু বদল হয়নি। আমরা এই কথাটাই বলছি। সরকার যতদিন সহযোগিতায় থাকবে, আমরাও সরকারের সহযোগী। সরকার যেদিন আমাদের কথাকে মান্যতা দেবে না, সরকারের বিরুদ্ধে নামতে এই সংগঠনের একটা মিনিটও সময় লাগবে না। আগামী 13 তারিখ আমরা নামছি। আশা করব মুখ্যমন্ত্রী এর সমস্যার সমাধানের জন্য হস্তক্ষেপ করবেন। ভালো থাকবেন সকলে। আর অধিকার অর্জনের বিষয়ে আমরা কারো দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভর করি না। আমরা নির্ভর করি কার উপরে? আমাদের নিজেদের শক্তির উপরে। আমরা জানি যে কোনো পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে জিতে মাথা উঁচু করে লড়াইয়ের ময়দান ছাড়ার ক্ষমতা এক এবং একমাত্র এই সংগঠনটার আছে। অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও একই রকম ভাবে থাকবে। সুতরাং সরকার কি করবে জানি না, কিন্তু সরকারকে মানতে আমরা বাধ্য করব সেটুকু জানি। আর সরকার যদি না মানে, তাহলে তার জন্য একটাই কথা, কর্মচারীদের সাথে লড়াই করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকে না। অতীতে থাকেনি, বর্তমানে কিছুদিন আগে সেই ব্যাপারটা আমরা দেখিয়েছি, ভবিষ্যতেও দেখাবো। ভালো থাকবেন।